আসসালামু আলাইকুম। শান্তি বর্ষিত হোক প্রত্যেকটা হৃদয়ে। তোমরা যারা এইচএসসি ২৭ ব্যাচ অর্থাৎ মানে একেবারে মাঝখানে আছো, তাদের উদ্দেশ্যে আমাদের চলমান পাবলিক লাইভের আজকের শেষ সপ্তাহের শেষ ক্লাস। যদিও এর আগে মানে ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু ৮ তারিখে মানে আগামী গত শুক্রবার নটরডেম এবং হলিক্রসের পরীক্ষা থাকায় ওই দিনের আগের দিন আমরা মনে করেছি যে এই পাবলিক লাইফটা দেওয়া উচিত হবে না, তাই আমরা আজকের দিনটাতে ওপেনলি দাঁড়িয়েছি। সো তোমরা যারা আজকে আমাদের সাথে যুক্ত হবা বা আমার সাথে যুক্ত হবা, তারা একটু চিন্তা করো যে আমরা আসলে কি পড়ার চেষ্টা করতেছি। আমরা একটা অধ্যায়কে ধারাবাহিকভাবে একটু ধরে ধরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতেছি, তাই না? এবং এখানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আখি, সাকিব, অর্থি, সবাই একটু সবাইকে মেনশন দিয়ে দাও। আর আমি তোমাদেরকে এটা জানাই যে তোমরা জানো ইন্টারমিডিয়েটের লাইফে এক একটা চ্যাপ্টার বড় বড়, তাই অনেকগুলা ক্লাস লাগে। তো এই সংখ্যাটা অনেকগুলা ক্লাস যে লাগে, আমি সবাইকে একটু জানাই নিই। আমাদের এইমার্সের বায়োলজির যে গ্রুপটা, সবাইকে আমি একটু মেনশন দিয়ে নিই। তোমরা তোমাদের যেই সকল বন্ধুবান্ধবরা লেখাপড়া করতে আগ্রহী হয়, কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য। একটু দেখি কারা কারা আছিস। ফাইন। এখন ঘটনা হচ্ছে যে লেখাপড়া জিনিসটা তো আসলে ভালো লাগার জিনিস না। এটা মানুষের ভালো লাগে না, সবার ভালো লাগে না। এটা গুটি কয়েক মানুষের ভালো লাগে, যাদের ভালো লাগে তারা ভালোবেসে করে। আর যাদের ভালো লাগবে না, তারা একটু চেষ্টা করো যে কোনোভাবে একটা কি বলে এটাকে, একটা উদ্দীপনা সৃষ্টি করা যায় কিনা এবং সেটাকে সামনে টানা যায় কিনা। কারণ ভালো তো হইতেই পারে, ভবিষ্যৎ তো আমরা জানি না। তো যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না, আমাদের অজানা ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে আমাদের কাজে লাগাইতে হবে এবং বর্তমান হইতে হবে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই, এখন যারা যারা জয়েন করেছে আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে স্টুডেন্ট সংখ্যা যত হয় ওই পর্যায় পর্যন্ত আমি কয়েকটা সেকেন্ড অপেক্ষা করে নিই। আর তোমরা আমাকে একটু বলো। ওয়ালাইকুম আসসালাম, সবাই যুক্ত হচ্ছে। বাবা মা কেমন আছে? মা বাবা যদি ভালো থাকে ফাইন, যদি বাবা মা অসুস্থ থাকে তাহলে আর একটা মনে কষ্ট থাকে। তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা? কয়েকদিন আগে জ্বরের একটা খুব প্রকোপ দেখলাম, যে খুব জ্বর চলতেছিল, এখন মোটামুটি আবার একটু স্টেবল হয়েছে। সো এখন আবার বৃষ্টি বাদলার দিন, হয়তো ডেঙ্গুর একটা প্রকোপ থাকতে পারে। তো তোমরা একটু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করো। এখন এই যে ধরো আমরা পড়ি, আমরা পড়ে পড়ে সামনের দিকে আগাই, আবার দেখলাম অনেকেই হচ্ছে বলতেছে যে স্যার আমার তো এখনও পড়াটা গুছাইয়ে উঠতেই পারতেছি না। তো এই মার্জে আমরা এই সময়টাতে একটা ক্রিটিক্যাল টাইম, কিছু স্টুডেন্টের একদম পড়ালেখা শুরু করার যেই প্রেরণা সেইটা একটু অ্যাবসেন্ট থাকে, আর কিছু স্টুডেন্ট আগে থেকেই যারা ভালো তারা শুরু করে। তো আমরা আগের ক্লাসে আমি অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের কিছু অংশ পড়েছি, শেষ করি নাই। আমি কোনোটাই শেষ করি নাই, কার্বোহাইড্রেটও শেষ করি নাই, আমি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন এটাও শেষ করি নাই। আমি এই মার্সের প্রাইভেট ব্যাচে এগুলো সব আবার একটা একটা করে পড়াবো। তো যেহেতু পাবলিক লাইভ, এখানে আসলে বিচিত্র ধরনের মানুষ থাকে। তো যার প্রয়োজন নাই সেও থাকে, যার প্রয়োজন সেও থাকে। তো দুই ধরনের জাতিগোষ্ঠীকে একসাথে এক মাত্রায় পড়ানো যায় না। তো এই জন্য আমি যখন এই মার্সের প্রাইভেট গ্রুপগুলোতে ক্লাস নিব, আমাদের ওয়েব অ্যাপে ক্লাস নিব, তখন আই হোপ যে আমি একটু অন্য মাত্রায় পড়াবো, আর একটু স্লো পড়াবো, আরেকটু স্লো পড়াবো। কারণ আমি এখন যেটা ফিল করতেছি, তোমাদেরকে এখন যদি কয়েকটা চ্যাপ্টার স্লো না পড়াই, তাহলে একটা অধ্যায়কে কিভাবে পড়তে হবে ওটা তোমাদের ধারণা নাই। তো আগের ক্লাসে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম, তাই না? অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম। তো অ্যামাইনো অ্যাসিড পড়তে পড়তে আমরা
হালকা করে অ্যামাইনো অ্যাসিডের পরে প্রোটিন পরে পড়ার একটু চেষ্টা করেছিলাম বা একটু নাম বলেছিলাম প্রোটিন। তো এটাকে আমরা বা আমি যতটুকু তোমাদেরকে পড়াইছি ওইটা আসলে শেষ না, এটা আমি জাস্ট একটু দেখানোর জন্য। আজকে আমি দেখো, আজকে আমার পড়ানোর টার্গেট কি? আজকে আমার পড়ানোর টার্গেট হচ্ছে আমার লেকচার নাম্বার 4। আমি আজকে পড়াবো এনজাইম। যদি এটা বোটানি সেল কেমিস্ট্রি, কিন্তু এটা আসলে আমার মূল আজকের টার্গেট। আমি আজকে শুধু এনজাইমের গল্পটা বলবো, এনজাইমের গল্প বলবো। তোমরা যারা আমার সাথে একটু লেখাপড়া করতে চাও তারা কমেন্টের দিকে মনোযোগ না দিয়ে যদি আমার পড়ার দিকে পূর্ণ মনোযোগ দিতে পারো, আমার মনে হয় জিনিসটা সবচেয়ে ভালো হবে। কারণ একটা 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস, একটা প্রপার 1 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাস যেটা 90 মিনিট, এই 90 মিনিট পূর্ণভাবে একটা স্টুডেন্টের মনোযোগ দেওয়াটা খুব জটিল। এই কারণে অনলাইনে আমাদেরকে মাঝে মাঝে অনেক অঙ্গভঙ্গি করতে হয়, অনেক মানে মিমস বা নিজেকে একটু ফান বক্স হিসাবে প্রেজেন্ট করতে হয় বা একটু মজা করতে হয়। কেন? তা নইলে স্টুডেন্ট তো সেন্স অফ হিউমার না থাকলে, হচ্ছে গল্প বলা না থাকলে কানেক্ট করতে পারে না, যেহেতু সামনে নাই। সো অনলাইনে ক্লাসটা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো এই 90 মিনিট ক্লাস মনোযোগ দিয়ে যদি আমি কিছু বুঝাতে চাই তাহলে স্টুডেন্টের খেয়ে হারায় ফেলতে হয়, মানে মনে রাখতে পারে না। তো সামটাইমস মাঝে মাঝে আমরা একটু আনন্দে একটু নাচানাচি করব অনলাইনে, যেটা স্বাভাবিক বিষয়। তা না হলে স্টুডেন্ট হারায় যায়, মনোযোগ থাকে না। তারপরে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন রাখবো, Q&A। তখন ওই কোয়েশ্চেন অ্যান্সার সেশনে প্রত্যেকটা স্টুডেন্টকে ওই কোয়েশ্চেনটাই করা উচিত যেটা 1 ঘন্টা 30 মিনিটের এই ক্লাসে পড়ানোর পর যেটা বোঝা নেই, তাই না? তো তোমরা যারা আমাদের FT টিমের PCMB প্যানেলের ক্লাস এতদিন যাবৎ করেছ, তারা তোমরা সিদ্ধান্ত নিতে পারো যে আমরা এই সেট আপেই পড়াবো আপাতত। পরবর্তীতে আমাদের যে ফিচার্সগুলো অ্যাড হবে সেগুলো হচ্ছে ডাউট সলভিং সাইট। অলরেডি আমাদের ডাউট সলভিং দিয়ে কয়েকটা গ্রুপের আমরা কাজ শুরু করেছি। ওয়েব অ্যাপে আমরা অলরেডি ইবিআইতে ক্লাস নিয়েছি এবং কয়েকটা গ্রুপে আমরা ওয়েব অ্যাপে অলরেডি পরীক্ষামূলক ক্লাস নিয়েছি। এই মার্চে আমরা ওয়েব অ্যাপ এবং ফেসবুক লাইভ দুইটাতেই একসাথে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং অলরেডি এটা আমাদের প্রস্তুতি নেওয়া শেষ। তার সাথে আমাদের এক্সাম সিস্টেম একটু পরিবর্তন এনে স্টুডেন্টদেরকে ভালোভাবে একটা এক্সাম দিয়ে এক্সামের রেজাল্ট এবং লিডার বোর্ডটাকে প্রপারলি স্টুডেন্টের সামনে প্রেজেন্ট করার যে টেকনিক্যাল আসপেক্টগুলো সেগুলো আমরা রেডি করেছি অলরেডি। সো আজকে প্রোটিন আমরা যে পড়ব, আমরা জানি যে এই প্রোটিনকে বলা হয় হচ্ছে পলিমার। প্রোটিন হচ্ছে পলিমার। তো এই প্রোটিন যখন আমরা একটু বোঝার চেষ্টা করলাম, তাহলে এই প্রোটিনের যে ধর্ম, এই রকম ধর্মে আরেকটা বস্তু আছে, সেটাই হচ্ছে এনজাইম। আমরা আজকে পড়ব। তাহলে এই যে পলিমার, তাহলে নিশ্চিত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার। তাহলে মনোমার আর পলিমারের মধ্যে পার্থক্য হচ্ছে অনেকগুলা মনোমার একসাথে হয়ে পলিমার হয়। বুঝতে পারছি? আর তোমরা এটা জানো যে লেখাপড়া করার জন্য স্থির চিত্ত দরকার, স্থির প্রশান্ত হৃদয়। হ্যাঁ, লেখাপড়া করার জন্য প্রশান্ত হৃদয় দরকার। উত্তেজিত হইয়া পড়ালেখা করা যায় না, প্রশান্ত হৃদয় দরকার। আরেকটা হইল লেখাপড়া করার জন্য ইচ্ছা শক্তি দরকার, ইচ্ছা শক্তি প্রয়োজন, উইল পাওয়ার। এই দুইটা তোমাদের লাগবে। পিসফুল হার্ট, আমি আবার একটু ইংলিশে লিখে দিলাম, কারণ হইল ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট আছে। আরেকটা হইল উইল পাওয়ার, এটা হচ্ছে উইল পাওয়ার। এই দুইটার সমন্বয়ে ইন্টারমিডিয়েট বেঁচে থাকবে। তা না হইলে ইন্টারমিডিয়েটে তোমরা প্রতি পদক্ষেপে, ভবিষ্যৎটা শুনে রাখো, ইন্টারমিডিয়েটের প্রতি পদক্ষেপে তোমাদের জন্য হতাশা থাকবে এবং সেটাকে কাটায় ওঠার লক্ষ্যে তোমাদেরকে প্রথম থেকে একটা নির্দিষ্ট গতিতে আগাইতে হবে। মাঝে মাঝে আমরা ব্রেক দিব, পরে আবার আমরা কাম ব্যাক করবো। ঠিক আছে? এটাই হচ্ছে টার্গেট। আর এত কাম ব্যাক করা যাবে না যে কাম ব্যাক করতে করতে এত ব্যাকে গেছো যে আর ফ্রন্টে আসা যাচ্ছে না, এরকম গল্প আছে ইন্টারমিডিয়েটে। সো যদি পিসফুল হার্ট এবং উইল পাওয়ার থাকে, হ্যাঁ ঠিক আছে, তো এটা ছাড়া এটা আসলে সম্ভব না। তো তোমরা এখন যারা আমার সাথে আছো লাইভে, তারা সুন্দর করে আগামী
90 মিনিট একটু আমার সাথে পড়বা, হ্যাঁ? তাহলে আজকে আমরা এটাকে বুঝি। এই যে শব্দটা আমরা লিখি মনো, এই শব্দটার মানে হইল এক, বা এটাকে আমরা সিঙ্গেল বলি, তাই না? মনো মানে সিঙ্গেল। আচ্ছা, আর পলি, এই শব্দটা খুবই কমন সেন্সে হচ্ছে পলি মানে হচ্ছে অনেক, যেটাকে আমরা ইংলিশে মেনি বলি। তো পলি যখন আমরা মার বলি, মার, MR, MR, এই মার শব্দের মানে হইল অণু। মেরিজম, আইসোমেরিজম মানে সমানুতা। তো এখানে আর যদি মেরিজম শব্দটা আছে, সেটা হচ্ছে অণুর বৈশিষ্ট্য, তখন এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তোমরা ইংলিশে এটাকে সুন্দর করে অ্যাডজেক্টিভ বলো, অ্যাডজেক্টিভ প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। ওকে, দিন শেষে একই কথা। তো এই যে মেরিজম, এটার সাথে আমি যদি আবার আইসো শব্দটা অ্যাড করে দিই, তাইলে এই খেলাটা একটা অন্যরকম খেলা হয়ে যায়। আবার হেটেরো শব্দটাও আসে, যেটা এটার অ্যান্টোনিম। হেটেরো মানে হচ্ছে অসমান বা অসমান সংখ্যক। তাহলে তোমার সামনে এখন দুইটা শব্দ আছে, একটা শব্দ হইল আইসো, আরেকটা শব্দের অর্থ হচ্ছে অ্যানাইসো। ঠিক বায়োলজিতে এইরকম আরও একটা শব্দ পাবা, সেটা হচ্ছে হোমো, আরেকটা হচ্ছে হেটেরো। হেটেরো। তোমরা বায়োলজিতে সিমিলার আরেকটা শব্দ পাবা, সেটা হইল অটো। তো আমি চেষ্টা করব আমার এইবারের ব্যাচে, মানে এই মার্চে, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ব্যাখ্যা করে পড়ানোর। কারণ আমিও তো একটা মানুষ, তো আমার তো উত্তেজনা আছে, আছে না? প্রচণ্ড উত্তেজনা আছে। তো সেই উত্তেজনা ধরে রাখতে গেলে আমাকে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন লেখাপড়া করতে হয়, এবং নতুন নতুনভাবে নিজেকে একটু বোঝানোর চেষ্টা করতে হয় যে কিভাবে নিউ ইনফরমেশনগুলা স্টুডেন্টের মধ্যে ইনরোল করা যাবে। কারণ তোমরা এসএসসিতে বোর্ড বই পড়ে আসছো, বোর্ড বই, হ্যাঁ, বোর্ড বুক, যেটা আমার অনেক সময় আমার লাগছে আজকে এই জায়গায় আসতে। তোমরা জানো, আমি পাবলিকলি আবারও বলতেছি যে আমাদের এসএসসি লেভেলের যে বোর্ড বই, এটার চাইতে নিম্নমানের বই আর পৃথিবীতে আছে কি না আমি জানি না। আমি অত্যন্ত নিম্ন স্তরের একটা বই হিসাবে কল্পনা করতেছি। তো এই যে বোর্ড বইয়ের যে কোয়ালিটি, এই কোয়ালিটিটাতে উন্নতি করার জন্য আজকের দিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। এবং আমি এসএসসি বায়োলজির একটা বই লিখছি, ফিজিক্স এবং কেমিস্ট্রির বই লেখা শেষ। ইনশাল্লাহ আমার বই তোমরা লাইব্রেরিতে পাবা। তো তোমরা যে বোর্ড বই পড়ে আসছো এসএসসিতে, এই এসএসসির বোর্ড বইয়ের যে কন্টেন্ট, সেইটার তুলনায় এইচএসসির বোর্ড বই প্রতিনিয়ত পরিবর্তন হয়। তো এইবার তোমাদের যে খেলাটা হবে, তোমরা এইচএসসিতে প্রত্যেকটা টিচার যারা বই লেখে বা পাবলিকেশন যাদের আছে, এরা এই নিউ এডিশনের একটা খেলা আছে। প্রতি বছর বইয়ে চেঞ্জ হয়, প্রত্যেক বছর বই মোটা হয়। আমাদের এই মার্চে যখন হচ্ছে ছিল না, কন্টেস্ট ছিল, তো আমরা বাচ্চাদেরকে বই এবং হচ্ছে টি শার্ট গিফট করছি। যে এই টি শার্ট, এটাই হচ্ছে এই মার্চের টি শার্ট। তো এই টি শার্ট স্টুডেন্টের বাসায় গেছে অলরেডি, বইও গেছে। তো কেমিস্ট্রি বইটা মোটা হয়েছে এখন। আগের কেমিস্ট্রি বইটা একদম শুরুতে মোটা ছিল, মাঝখানে চিকন হয়ে গেছে, এখন আবার মোটা হচ্ছে। তো প্রতিনিয়ত নিউ ইনফরমেশন অ্যাড হয়। কোথায়? সরি, প্রতিনিয়ত এই নিউ ইনফরমেশন অ্যাড হইতে থাকে এই এইচএসসির বইয়ে, যেটাকে প্রত্যেক বছর অ্যাডপ্ট করাইতে হয়। কিন্তু এসএসসিতে তো তোমরা আসলে এই কালচারেই ছিল না। তো এখন এসে এই নতুন কালচারটা অ্যাড হবে। এই কারণে আমাদেরকে, এটা হচ্ছে প্রাথমিক কিছু আলাপ করলাম। তোমরা এখন যেহেতু নতুন এডিশন কিনবা, তো চিন্তা ভাবনা করো যে প্রতি বছর নতুন নতুন এডিশনে নতুন নতুন শব্দ অ্যাড হয়। এখন শব্দ হইল, স্যার তাহলে আজকের যে গল্প, সেখানে এই যে আমরা একটা শব্দ উচ্চারণ করি না স্যার, এনজাইম। এই এনজাইম, এই শব্দটার বাংলা হচ্ছে অনুঘটক। শব্দটার বাংলা হচ্ছে অনুঘটক। আরেকটা কথা, এই মার্চের জার্সি কি ওয়েব শপ থেকে টাকা অর্ডার করা যাবে কিনা? ইয়েস, তোমরা এই মার্চের জার্সি কিনতে পারবা। তবে আমরা জার্সি তো আসলে সেল করার মানসিকতায় আমরা নাই, কখনোই নেই। তবে বিগত দিনগুলোতে আমাদের দুর্বার, তারপর অদম্য,
তারপর হচ্ছে জাগরণের টি শার্ট অনেকে অর্ডার করেছে। এটা জাস্ট আমাদের এফটি শপের একটা, জাস্ট সিম্পলি এটা আমাদের কোনো নন টার্গেট একটা জায়গা, এমনিই থাকে। তবে এই মার্চের ব্যাপারে এটা পরে সিদ্ধান্ত নিব, তবে থাকবে ইনশাল্লাহ। আর আরেকজন বলছে, স্যার আমি একদিনে কিভাবে কেমিস্ট্রি শেষ করব। এটা খুবই বাজে প্রশ্ন। একদিনে তুমি কেমিস্ট্রি কেন শেষ করবা? আর কেমিস্ট্রি তো জিনিসটা এরকম না যে এটা একটা রাস্তা, বি ব্লক থেকে হাঁটা শুরু করছো, সি ব্লকের রাস্তা এসে শেষ করে ফেলবা। বিষয়টা তো কেমিস্ট্রি এরকম না। কেমিস্ট্রি একটা আনএন্ডিং জার্নি, এটা শেষ হয় না। এই মার্চের আর্ট কন্টেস্ট নিয়ে শারমিন বৃষ্টি আমি এখনও কিছু বলিনি, আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, ঠিক আছে? তো এই মুহূর্তে তনু, রিস্টার্ট ব্যাচের বিষয়টা আমি এখনও ক্লিয়ার না। কারণ হচ্ছে রিস্টার্ট ব্যাচকে আমরা এখনও চিন্তা করি না যে আসলে কোন মডিউলে নিব। তবে আমাদের সিদ্ধান্তটা এই মুহূর্তে রিস্টার্টে আগে পড়াটা শেষ করি। কারণ রিস্টার্টের সবচাইতে টাফ মানে যেই জায়গাটা আমাদের এখন আছে, কনটেস্টে যাওয়ার আগে আমাদের সবচাইতে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে রিস্টার্টের সিলেবাস শেষ করা। কারণ এইচএসসি 26 ব্যাচের সামনে সময় কম এবং সিলেবাস বেশি। ওইটা আগে রিচ করে নিই, তারপরে বাকি সিদ্ধান্ত হবে। তো এনজাইম শব্দটা হচ্ছে অনুঘটক। অনুঘটকের ক্যারেক্টারটা কেমন এটা বুঝবা হচ্ছে যে এখানে একটা শব্দ আছে, সেটা হইল ঘটক দিয়ে। এটা খুবই লেম একটা ডেফিনিশন, কিন্তু অনেকটা বোঝা যায় জিনিসটাতে। যেমন ধরো, ঘটক কি করে? ঘটক দুইটা ব্যক্তির কাছে আগে প্রচলিত থাকে, দুইটা ব্যক্তির কাছে। সেই ব্যক্তি হচ্ছে, একজন হচ্ছে হাজব্যান্ড বা ছেলে, বা এটা কি বলবো, ঘটক হচ্ছে এই হলো একটা ছেলে আর এই হলো একটা মেয়ে। সরি, ঘটক কি করে? এই ছেলের বায়োডাটা মেয়ের বাসায়, মেয়ের বায়োডাটা ছেলের বাসায় কিছু একটা করে, করার পরে প্রক্রিয়াটাকে সে সামনে টেনে নেয়। সামনে টেনে নেওয়ার পরে এখানে বিয়ের বাজনা বাজে। বিয়ের বাজনা কিন্তু অত্যন্ত সুন্দর বাজনা, এবং বিয়ে একটা পবিত্রতম বিষয়। তো যখন একটা ছেলে আর মেয়ের সে বিয়ে করায় দিল, মাঝখানে সে কিছু ইনকাম করবে, কিন্তু এই ঘটক বেচারার কোনো পরিবর্তন হবে না। সে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে, বা একটা ছেলের ফ্যামিলি আর একটা মেয়ের ফ্যামিলির মধ্যে সম্পর্ক করা দেয়। সম্পর্ক করা দেওয়ার মাঝখানে কিছু সময় পার হয়, এবং একদিন বিয়ের বাজনা বাজে, এবং তারা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার শুরু করে এবং একটা ফরজ কাজ করে। তো এই যে ফরজ কাজ করলো, তাহলে মাঝখানে যে সে কাজটা করাই দিল, তাহলে সে ঘটক, তার মানে সে ঘটনা ঘটাইলো। এখন এই যে সে ঘটনা যে ঘটাইলো, এবং এবং হ্যাঁ, এই যে দেখো, যখনই আমি এখন বিয়ের কথা বলছি, তোমাদের কমেন্ট রেট কিন্তু অনেক বেড়ে গেছে। মানে উত্তেজনা আসলে বহিঃপ্রকাশ, এটা আমিও জানি। তো ঘটনা ঘটালো এবং পরিবর্তিত থাকলো, মানে এটাকে কি বলে, অপরিবর্তিত থাকলো। শব্দটা একটু বোঝো। এবং অপরিবর্তিত থাকলো, অপরিবর্তিত থাকলো, অর্থাৎ সে বিয়েটা ঘটাইছে, আগেও যেমন ছিল তেমনই আছে, সামনে দিয়ে একটা ঘটনা ঘটাই দিছে, একেবারে এই জিনিসটা হচ্ছে সেম সেম। এই যে এনজাইম, এটাকে এক লাইনে বলা যায় প্রোটিন ধর্মী রাসায়নিক পদার্থ। প্রোটিন ধর্মী রাসায়নিক পদার্থ, হ্যাঁ, প্রোটিন ধর্মী রাসায়নিক পদার্থ। তাহলে স্যার প্রোটিনের ধর্মটা কি? ওই যে অ্যামাইনো অ্যাসিড আমরা যখন পড়ছিলাম, তখন আমরা পড়ছিলাম ওই ধর্মী রাসায়নিক পদার্থ হচ্ছে প্রোটিন, ধর্মী রাসায়নিক পদার্থ হচ্ছে এনজাইম। তাহলে এটা কি করে? এটা পদার্থ যা যা বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে। বিক্রিয়ার গতি বা হার কি করবে? ত্বরান্বিত করবে। ত্বরান্বিত করবে। এখন ত্বরান্বিত শব্দের মানে কি? মানে অ্যাসিলারেট করবে, মানে এটাকে আরেকটু সামনের দিকে নিবে বা স্পিড বাড়াবে, ত্বরান্বিত করবে। কিন্তু হ্যাঁ, কিন্তু রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন হবে না। কিন্তু রাসায়নিক সংযুতির কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে মোটামুটিভাবে এনজাইমের সংজ্ঞা। তো এখন আমি তোমাদেরকে একটু বইটাও দেখাবো। তো আমি তোমাদেরকে বই দিছি। তো এই বইয়ের বিষয়টা কেমন? রিডিং ম্যাটেরিয়াল হচ্ছে বই। তো
তো এই বইটা পাশে থাকলে যেটা হয়, একটু পড়া যায়, পড়লে পরে কিছুটা জ্ঞান বাড়ে। যেমন ধরো আমার কোষ রসায়নের প্রথম ক্লাসটা, ওইটা স্টুডেন্টরা প্রথমে তালগোল মিলে ফেলতেছিল যে কি বলতেছি আমি, কিন্তু যখন বইটা পড়তেছিল তখন একটু একটু করে ফিল করতে পারছে যে এনজাইম হলো একটা প্রোটিন জাতীয় পদার্থ, এতে কোনো সন্দেহ নেই। এবং কনসেপ্ট হচ্ছে এটি অল্প মাত্রায় বিদ্যমান থাকে, অল্প মাত্রায়। অনেক কাজ আছে এনজাইমে। তোমরা যেমন এনজাইমের নাম বলছো, একটু মনে করে দেখো তো, আমাদের মুখে এনজাইম থাকে না, টায়ালিন আর মল্টেস। তারপর হচ্ছে আমাদের স্টোমাকে এনজাইম থাকে না, পেপসিনোজেন আর পেপসিন। আমাদের স্টোমাকের পরে ক্ষুদ্রান্ত্রে যে এনজাইম থাকে, যেগুলো অগ্নাশয় থেকে আসে, মনে আছে? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, কোলাজিনেস, ফসফোলাইপেজ, ইলাস্টেজ। হ্যাঁ, এই যে এনজাইম, নামের শেষে একটা এজ এজ ভাব আছে না, এগুলো সব হচ্ছে এনজাইম। এজ একটু পর আমি দেখাবো। তো এসব নিয়ে কিছু কথা থাকে। তো তুমি দেখবা প্রত্যেকটা টপিকের আগে এরকম কিছু কথা থাকে যেখানে অনেক বিজ্ঞানীর নাম দেওয়া থাকে। তবে সবচেয়ে আনসেফ প্র্যাকটিস হচ্ছে এই সাল মুখস্থ করা। আমি প্রথম থেকে এই সকল সাল মুখস্থ করার বিরুদ্ধে, মানে এই সকল সাল মুখস্থ করা একটা স্টুডেন্টের পক্ষে অত্যন্ত পেইনফুল ব্যাপার, খুবই পেইনফুল। একটা সাল মুখস্থ করার মধ্যে ক্রেডিট থাকার কথা না। হিউম্যান ব্রেইনস আর নট দ্যাট। সাল মুখস্থ করার ক্ষেত্রে এটা থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আসি। এখন তুমি দেখো, হ্যাঁ, এনজাইম গতি কমায়ও, এনজাইম গতিও কমায়। যখন এনজাইম ঋণাত্মক কার্যক্রম করে, এনজাইম গতিও কমায়। এই যে দেখো, এখানে কিছু ইনফরমেশন আছে। প্রথম ইনফরমেশন, ইস্ট কোষে জাইমেস আবিষ্কৃত হয়। জাইমেস, এটা একটা ইনফরমেশন। এরপর দেখো, সামনার নামে একজন বিজ্ঞানী আছে, জেমস সামনার। উনি ইউরিয়াস নামক এনজাইমটি কোষ হতে পৃথক করেন এবং উনি বলেন, এবং এই যে পৃথক করেন, বলেন যে এনজাইমস আর প্রোটিন। মেডিকেল অ্যাডমিশনে এমন প্রশ্নগুলা অহরহ আসতে পারে, এনজাইমস আর প্রোটিন। আরেকটা কথা, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন নিয়ে তোমরা এখনই অনেক উত্তেজিত হওয়ার কিছু নাই। অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো তোমরা আস্তে আস্তে একটা চ্যাপ্টার শেষ করার পর পর পড়ে যাবা। তোমাদের মধ্যে মেডিকেলিয়ান বা ভার্সিটিয়ান অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো দিকে তোমরা স্টুডেন্টরা সামনে যেতে পারো। আমি একটা ভিডিও আপলোড করব কালকে, যে ফোর্থ সাবজেক্ট কি হওয়া উচিত। আমি অলরেডি শ্যুট করছি। ফোর্থ সাবজেক্টটা হায়ার ম্যাথ না বায়োলজি, কি হওয়া উচিত, এটা নিয়ে একটা বিস্তারিত 15 মিনিটের ভিডিও আপলোড করেছি। এটা দেখে নিও কেন কাজ করে। ওইখানে যে এটা থাকে না যে আমরা অ্যাডমিশনের জন্য পড়বো, তখন চিন্তা থাকে স্টুডেন্টের যে ফোর্থ সাবজেক্ট কী নিলে অ্যাডমিশনে কি হবে। এটা নিয়ে তোমরা এখন দুশ্চিন্তা করো না, এটার দিকে তাকাও। এনজাইমস আর প্রোটিন, এই কথাটা কার? এটা হচ্ছে সামনারের। কেন? কারণ উনি প্রথম ইউরিয়াস এনজাইমটা আবিষ্কার করেছে। তাহলে এই যে জাইমেস এনজাইম আবিষ্কার হয়েছে ইস্ট কোষে, আর ইউরিয়াস নামক এনজাইম আবিষ্কার করেছে সামনার। এই নাম আর এই আবিষ্কার মনে রাখা লাগে, ইন্টারমিডিয়েটে মনে রাখা লাগে। তো এই যে কথার মধ্যে আরেকটা আছে, দেখো, বিজ্ঞানী কুন সর্বপ্রথম 1878, যেই সালের বিপক্ষে আমি জানি না, কোনো কলেজের টিচার আপনারা দেখলে একটু আমাকে জানাবেন যে সাল মুখস্থ করার কি আসলে কোনো প্রয়োজন এই জীবদ্দশায় আছে কিনা, বা কোনো টিচার সাল মুখস্থ করে জীবনে কি করছে, এইটাও উদাহরণ হিসাবে দেওয়া থাকলে ভাল লাগতো। তো সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। তাহলে এখানে 3টা বড় বড় ইনফরমেশন আছে। একটা হচ্ছে কোন আবিষ্কার করছে প্রথম শব্দটা এনজাইম, জাইমেস এনজাইম আবিষ্কার হয়েছে ইস্ট কোষে, আর সামনার বলছে প্রোটিনস, এনজাইমস আর প্রোটিনস। তোমরা যখন নোট করবা তখন এনজাইম লেখার সাথে, তো এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে আননেসেসারি। হ্যাঁ, এগুলো এমনি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলছি। এগুলো খুবই আননেসেসারি কথা, এগুলার একটু পৃথিবী থেকে বিদায় করে দিলাম। এখানে প্রয়োজন হচ্ছে না বা ভালো লাগতেছে না, এটা অনুঘটক। তাহলে এইটার এনজাইমস এই নামের আগে
যেটা থাকে সেটা হচ্ছে জৈব অনুঘটক। তাহলে এটা প্রকৃতিতে বা আমাদের বডিতে কেমনে থাকে? স্বল্প মাত্রায় উপস্থিত থাকে, স্বল্প মাত্রায় উপস্থিত থাকে, প্রথম কথা। হ্যাঁ, এবার এক্সট্রা ইনফো বা ইনফোগুলোকে তোমরা পাশে দিয়ে লিখবা, এই যে এরকম ভাবে পাশে লেখা রাখবা। তো পাশে যে লেখা রাখবা কেমনে? কোন কোন হ্যাঁ, কোন হচ্ছে এনজাইম শব্দের প্রবর্তক। এনজাইম শব্দের কি প্রবর্তক কে? বিজ্ঞানীর নাম কি? কুন। এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। এরপর জাইমেজ যে এনজাইমটা, জাইমেজ নামের শেষে কি আছে? উচ্চারণ এজ। এইটা আবিষ্কার হয়েছে ইস্ট কোষে। শব্দটা হচ্ছে ইস্ট কোষে। ইস্ট, YEAST, ইস্ট হচ্ছে ছত্রাক, ফানজাই, জাইমেস এনজাইম। আরেকটা হচ্ছে ইউরিয়াস। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে সামনার। উনি আবিষ্কার করছে ইউরিয়াস। এবার HSC 27 ব্যাচ, তোমরা HSC 26 ব্যাচের সাথে বা সম্ভব হলে HSC 25 ব্যাচের বড় ভাই আপুদের সাথে একটু কানেক্টেড থাকো, তারা তোমাদেরকে গাইড করতে পারবে। সম্ভব হলে HSC 24 ব্যাচের ভাই আপুদের সাথে কানেক্টেড থাকো, ওরা এখন অ্যাডমিশন দিয়ে অলরেডি কোনো না কোনো জায়গায় চান্স প্রাপ্ত, অথবা কেউ সেকেন্ড টাইমের জন্য ট্রাই করবে। তো ওরা যে একটা লাইফ পার হয়ে গেছে, ওই লাইফে ওদের কি কি ভুলভ্রান্তি ছিল সেগুলো তোমরা জানলে রিয়েল লাইফে তোমরা একটু সতর্ক হইবা। আমার কথা অনেক ক্ষেত্রে তোমরা পাত্তা দিবা না, এই লোকটা এত কথা বলে, আগের থেকে সিরিয়াস হইতে বলে। যখন তুমি রিয়েল লাইফে কারো কাছ থেকে শুনবা, তখন তোমার কাছে একটা অনুভূতি আসবে। তাহলে ইউরিয়াস যে এনজাইমটা, এটা আবিষ্কার কে করছে? সামনার। এটা আবিষ্কার করার পরে উনি কি বললো? এটা উনি বললো হইল এনজাইমস, এনজাইমস আর প্রোটিন। এখন তোমরা আমারে বলো, ঠিক আছে? ওকে, বিজ্ঞানীগুলোর নাম আরো বড় প্যারা, হ্যাঁ এটা সত্য কথা। সো ওকে, ফাইন, ঠিকঠাক ঠিকঠাক। এবার আসি, তোমরা যারা সিনিয়র তারা একটু জুনিয়রদেরকে একটু গাইড করবা। এই হইল কনসেপ্ট, এই হইল কনসেপ্ট। এখন প্রশ্ন হইল অল টুগেদার, এইটা হইল এনজাইমের প্রবর্তক, জাইমেজ হচ্ছে ইস্ট কোষে আবিষ্কার হইল, আর সামনার ইউরিয়াস আবিষ্কার করছে। স্বল্প মাত্রায় উপস্থিত থাকে। এখানে একটা লাইন মাথায় রাখবা যে এদের, এই এনজাইমের রাসায়নিক কোনো পরিবর্তন ঘটে না, রাসায়নিক কোনো কোনো পরিবর্তন পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে একটা কমন কনসেপ্ট। এখানে যা লেখা আছে এটা তোমাদের মনে রাখা দরকার, ঠিক আছে? লেখা হয়েছে। আচ্ছা, এইবার একটা পড়া বোঝা লাগবে। পড়াটা হইল এইখানে এনজাইমের ভৌত বৈশিষ্ট্য, খুব সেন্সিটিভ একটা শব্দ, একটা একটা করে মনে রাখা লাগবে। এই যে এখানে আসছো না, এই জায়গায় এসে একটু জীবনে মুখস্থ বিদ্যা কাজে লাগাইতে হবে। অনেকে বলবে মুখস্থ বিদ্যা তো দরকার নাই, আসলে এটা ভুল কথা, উনি এটা যে গায়ের জোরে বলে। কিন্তু এই লাইন পরীক্ষার হলে প্রশ্ন দেখে সৃজনশীলে লিখতে গেলে মুখস্থ বিদ্যা কনফার্ম দরকার, কনফার্ম দরকার। দেখো তাহলে প্রথম কথা হচ্ছে কি, এনজাইম হলো প্রোটিন ধর্মী। রিমেম্বার, এনজাইম কি ধর্মী? প্রোটিন ধর্মী। ডোন্ট ফরগেট দিস। এনজাইম জীবকোষে কলয়েড রূপে অবস্থান করে। কলয়েড, যখনই প্রয়োজন তখনই অ্যাক্টিভেটেড হইতে পারে কলয়েড রূপে। পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। তোমরা নিশ্চিতভাবে পিএইচ মানে জানো পাওয়ার অফ হাইড্রোজেন, অনেকে এটাকে ফুইসেন্স অফ হাইড্রোজেনও বলে, মানে অম্লীয় না ক্ষারীয় সেই মাত্রা নির্দেশক। তাহলে এটার পিএইচ কতর মধ্যে অ্যাক্টিভেটেড? 6 থেকে 9। মাথায় রাখবা এইটা এমসিকিউতে আসবেই, যে এনজাইমের পিএইচ কতর মধ্যে অ্যাক্টিভেটেড, ক্রিয়াশীল? 6 to 9। তাপ দিলে এনজাইমের অ্যাক্টিভিটি নষ্ট হবে, অতিরিক্ত তাপে। ওদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওরা ভালো কাজ করে, সেটা হচ্ছে
35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাটাকে কেমিস্ট্রির ভাষায় অত্যানুকূল তাপমাত্রা বলা হয়। শব্দটা হচ্ছে অত্যানুকূল। তোমরা একটু অত্যানুকূল, অত্যানুকূল এটা আবার শৈল্পিক ব্যবহারে বা কেমিস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল যেই প্রোডাকশন আছে সেখানে বেটার ইউজ হয়, অত্যানুকূল তাপমাত্রা। তো এই শব্দটা আসছে কোত্থেকে? অতি অনুকূল, অতি অনুকূল। তো এটার জন্য আবার বাংলা সাকিবকে লাগবে সন্ধি বিচ্ছেদ, অতি যোগ অনুকূল। তো কোনো একটা টেম্পারেচার যদি খুবই অনুকূল তাপমাত্রা থাকে সেটা হচ্ছে অত্যানুকূল টেম্পারেচার। এটার ইংলিশ হচ্ছে অপটিমাম টেম্পারেচার, অপটিমাম। তাহলে এনজাইমের অপটিমাম টেম্পারেচার 35 থেকে 40। এর কম হইলেও সে কম কাজ করে, 40 ডিগ্রির বেশি হইলেও সে কম কাজ করে। খুবই অল্প মাত্রায় থাকে, কি মাত্রায়? অল্প মাত্রায়। এবং বিক্রিয়ার হারকে বাড়ায়, বাড়ায় ত্বরান্বিত, ইংলিশ হচ্ছে অ্যাসিলারেট করা। শব্দটা হচ্ছে অ্যাসিলারেট, অ্যাসিলারেট করে। এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করে। এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। সাম্যাবস্থা কি? এখন এটা তোমাদের বোঝার জন্য তোমরা ছোটবেলায় হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় রাসায়নিক সাম্যাবস্থার তাপচাপ ঘনমাত্রার পরিবর্তন হইলে কি হবে সেই সম্পর্কে কিছু পড়াশোনা করছো। এইচএসসি 27 ব্যাচ, তোমরা এবার ইন্টারমিডিয়েটে উইঠা এই পড়া আবারও পড়বা, এবং তখন গিয়ে দেখবা যে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার বেগ কমতে কমতে আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় আসে যে তখন আসলে বিক্রিয়াটা মনে হয় যেন স্টপ হয়ে আছে, আসলে স্টপ হয়ে নাই, বিক্রিয়া চলে। ওই অবস্থার নাম রাসায়নিক সাম্যাবস্থা। তারপর এনজাইমের কার্যকারিতা কি? সুনির্দিষ্ট। অর্থাৎ একটা এনজাইম যেই কাজ করে ওই কাজটা ওই এনজাইমই করে। তারপরেও কিছু ব্যতিক্রম আছে। পেপিন এনজাইম নামে একটা খেলা আছে, পেপিন এনজাইম। ওই এনজাইম পেপিন, ওই এনজাইম এক এট এ টাইম 60 থেকে 180টা সাবস্ট্রেটের সাথে যুক্ত হইতে পারে। সাবস্ট্রেট কি একটু পরে বলতেছি। তাকে দেখো, এনজাইম শুধুমাত্র জীবিত কোষেই উৎপন্ন হয়, জীবিত কোষে। এনজাইম কোন কোষে উৎপন্ন হয়? জীবিত কোষে। খেয়াল করে আমার কথা, জীবিত কোষে শুধুমাত্র ওই যে, এবং এদের কার্যকারিতার জন্য কিসের প্রয়োজন হয়? পানির। এইটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কলেজ অ্যাডমিশন টেস্ট, মানে কলেজের পরীক্ষাতে সিটিতে আসতে পারে, সিটিতে, কলেজ সিটিতে। মেডিকেলের প্রশ্নের আসলে কোনো সীমা পরিসীমা নাই। মেডিকেলের দুইটা ক্যাটাগরির প্রশ্ন তোমাদেরকে এখনই বলে দিই, সামনে কাজে লাগবে। মেডিকেলের অধিকাংশ প্রশ্ন হচ্ছে এমন প্রশ্ন করে যে নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি সত্য নয়, এই প্রশ্নটা খুবই কমন মেডিকেলে করে। মানে নিচের লাইনগুলোর মধ্যে 3টা লাইন রাইট থাকে, একটা লাইন রং থাকে, ওইটা রাইট অ্যান্সার। কি একটা রিভার্স সাইকোলজি না? আরেকটা হইল মেডিকেলের প্রশ্ন থাকে নিচের কোনটি, এই যে ইয়ে থেকে একটা লাইন দেওয়া থাকে, মনে করো যে লেখা থাকলো এনজাইম, এনজাইম লেখা, এরপরে 4টা অপশন বা 5টা অপশন থাকবে। তো যখন 4টা অপশন থাকে, এনজাইম সংক্রান্ত যাবতীয় বিষয় ব্যবস্থা থেকে 4টা লাইনের মধ্যে দেখা যাবে যে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন সঠিক অথবা ব্যাঠিক। তো একটা লাইন সঠিক থাকে, তো এইটা রাইট অ্যান্সার হবে। তো মেডিকেলের প্রশ্নগুলো একটু কনসেপচুয়াল হয়। তো এইচএসসি 27 ব্যাচ তোমাদের এখনই মেডিকেলকে চিন্তা করার একেবারে নিষ্প্রয়োজন। তোমাদের একমাত্র টার্গেট থাকবে বইয়ের কনসেপ্ট তুমি বুঝছো কিনা ভালোভাবে সেইটা কনফার্ম করা। তো সব এনজাইম কিসে দ্রবণীয়? পানিতে দ্রবণীয়। এবং আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। এই যে এখানে একটা শব্দ লিখছি না, মুখস্থবিদ্যা, এটা ছাড়া কোনো কথা নাই। এবং এনজাইমের এই বৈশিষ্ট্য পরীক্ষায় অবশ্যই আসবে। এখন তোমরা আমারে প্রশ্ন করো যে এতক্ষণ পর্যন্ত যা বলছি সেখানে কি বোঝো নাই বলো। এতক্ষণ পর্যন্ত যা বলছি সেখানে কি বোঝো নাই বলো।
স্যার আরে বাপরে বাপ, ঠিক আছে। লা শাতেলিয়ার নীতি, হ্যাঁ, ওকে ফাইন। এনজাইম বানানটা একটু ঠিক মতো লেখো। এনজাইম বানান ENZY, ENZYME, বানান ঠিক মতো লেখো। এখন এই পর্যন্ত হইলো একটা স্বাভাবিক কথা যে এনজাইমের এটা ভৌত বৈশিষ্ট্য, ফাইন। এখন স্যার এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য, এই যে রাসায়নিক বৈশিষ্ট্য এইটা হলো তার প্রকৃতি নিয়ে কথা বলবে এবং অনেক সহজ জিনিস। দেখো বিষয়টা কেমন একটু বলি। এই যে এখানে একটু কথাবার্তা আছে, তো এতক্ষণ ধরে আমি যা বললাম সেটা কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। রিমেম্বার, তোমাদের সামনে কাজে লাগবে। তো সকল এনজাইম কি জাতীয়? প্রোটিন জাতীয়। খুবই সহজ কথা, এটা আমরা পড়ে পড়ে অভ্যস্ত, ফাইন। তো যেহেতু প্রোটিন, তাহলে এটার মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, রাইট? অ্যামাইনো অ্যাসিড, এবং এই অ্যামাইনো অ্যাসিড ও যেই অ্যামাইনো অ্যাসিডের সাথে যে অ্যামাইনো অ্যাসিড বসে বসে একটা প্রোটিন হবে, সেই সিকোয়েন্সটা ফিক্সড থাকে, একদম ফিক্সড থাকে। ভালো কথা। এনজাইম অম্লীয় ক্ষারীয় উভয় পরিবেশে কাজ করতে পারে। কেন পারে? কারণ এনজাইমের পিএইচ এটা হচ্ছে 6 থেকে 9-এর মধ্যে। তাহলে 6 থেকে 9 তো ক্ষারীয় হয়, অম্লীয় হয়, হয় না? 6 অম্লীয়, 9 ক্ষারীয়, তাহলে উভয় পরিবেশেই পারে। এটা ওর কেমিক্যাল ক্যারেক্টার, এটা মনে রাখতে হবে। তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে সব প্রোটিন এনজাইম নয়, কিন্তু সব এনজাইম প্রোটিন। এনজাইম আর হরমোন কিন্তু এক জিনিস না, কিন্তু এনজাইমও প্রোটিন, হরমোনও প্রোটিন, ঠিক আছে? এনজাইম এবং হরমোন এক জিনিস না। এনজাইম বাইর হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে, আর হরমোন বাইর হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, অ্যান্ড দিস টু আর নট সেম। সে কারণে দুইটাই প্রোটিন হইলেও এরা সব প্রোটিন হয় না, ঠিক আছে? মানে সব প্রোটিন এনজাইম হয় না, সব প্রোটিনের কিছু প্রোটিন হরমোনও হয়। এরপরে অতি উচ্চ তাপে, কত তাপে? 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এই তাপে অতিবেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই যে কনসেপ্ট, এটা মনে রাখা লাগবে, এটা কেমিক্যাল ক্যারেক্টার। এখন শুনি তোমাদের কার মনে প্রশ্ন আছে, বলো। এই জায়গাটুকু তোমরা পারবা কিনা? এর পরের পড়াগুলো অনেক সহজ। এই যে এক স্টুডেন্ট প্রশ্ন করছে, ও এই প্রশ্ন করতেই আছে, প্রশ্ন করতেই আছে, স্যার স্নেক কেন উঠতে পারে না? যাবি আর আইডি থেকে, কে বলছে তোমাকে উঠতে পারে না? তুমি একটা রাত, যে কোনো একটা রাতে, যে কোনো একটা সাপের সাথে একটা রাত কাটিয়ে দেখো, ওই সাপ তোমাকে নিয়ে উঠতে পারে। মানে তোমার মতো একজন ব্যক্তি, এই যে যাবি আর আইডি থেকে, তোমার মতো একটা ব্যক্তি রাতের সাথে, মানে সাপের সাথে একটা রাত পার করেনি বলে সাপ যে উঠতে পারে এটা আসলে বুঝতে পারেনি। তুমি দয়া করে আজকে রাতটি, অথবা যে কোনো একটি পূর্ণিমা রাতে, অথবা বেছে নাও কোনো একটি অমাবস্যা রাত, একটি সাপের সাথে এক রাত কাটিয়ে দেখো, ও তোমাকে নিয়ে উড়বে। আচ্ছা, আজান আহমেদ আইডি থেকে, আচ্ছা, এই যে আরেকজন একটা প্রশ্ন করছে যে স্যার আল্লাহ, সাদিয়া ইসলাম জুই আইসা বলছে আল্লাহ, আমি ভাবছি এটা বায়োলজি। না তো, এটা বায়োলজি ক্লাস হবে কেন? এটা বিজিএস ক্লাস হচ্ছে। কি বলো বোকা, এটা বিজিএস ক্লাস হচ্ছে। ওকে, এইবার আসি। তাইলে তাপ, এত তাপের মধ্যে কার্যকারিতা নষ্ট হয়, তাহলে এটা হলো স্বাভাবিক কিছু কথা। তাইলে বিষয়টা কেমন? পানি, গ্লিসারল, লঘু অ্যালকোহলে দ্রবণীয়, সব প্রোটিন এনজাইম না, এই হলো কথাবার্তা। এই যে রাসায়নিক বৈশিষ্ট্য, তো এখানে তোমরা পয়েন্টগুলো লিখবা, এই পয়েন্টগুলো একটু তোমরা লিখবা, বুঝছো না? আমরা আসলে এগুলা সব লিখে দিলে আমার কাছে টাইম লস মনে হয়। তাইলে এই যে 1 নম্বর
এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এই যে 4 নাম্বার, 5 নাম্বার করে এটা বাসায় লিখবা। বুঝতে পারছি? ওকে ওকে ওকে, ডান, ফাইন। তাহলে এটা আমি আর এখানে বললাম না। স্যার এইসব কি কথাবার্তা, এই যে প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, আচ্ছা এটা তোমাদের মতো কোমলমতি স্টুডেন্টের জন্য অনেক কঠিন ব্যাপার। এটার জন্য একটু আস্তে আস্তে আমরা বুঝবো এটা কি জিনিস, শান্তিমতো আগে একটু বোঝো। এখানে আমি মাঝখানে একটা জিনিস তোমাদেরকে আগে একটু পড়ায় নিই, আমার যেন একটু পড়াই দিচ্ছে করতেছে। এনজাইমের শ্রেণীবিভাগ, এনজাইমের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এই এনজাইমের শ্রেণীবিন্যাসটা একটু ফিল করামো তোমাদেরকে। এনজাইমের শ্রেণীবিন্যাসটা এটাকে একটু উড়ায় দেই, হ্যাঁ এটাকে একটু উড়াই দিয়ে তোমাদেরকে আসলে আরেকটা জিনিস একটু বলি, আমার একটু মন চাইতেছে বলতে। সেটা হইল এনজাইম আসলে মানে স্যার এনজাইমের শ্রেণীবিন্যাসের চাইতে দরকার এনজাইমের নামকরণ। ধরো আমি তোমাদেরকে আগে একটা মজার জিনিস পড়াইনি, নামকরণ। তুমি কিসের ভিত্তিতে নামকরণ করবা এনজাইমের? তুমি করবা না, মানে বিজ্ঞানীরা করে রাখছে, তুমি জানবা। সেই নামকরণের মজার ব্যাপারটা যে এখন খুব ভালো লাগবে, হ্যাঁ খুব ভালো লাগবে। 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। তো প্রথম কনসেপ্ট হচ্ছে এনজাইমের নামকরণ হয় সাবস্ট্রেট অনুসারে, সাবস্ট্রেট অনুসারে এনজাইমের নামকরণ হয় সাবস্ট্রেট অনুসারে। তো সাবস্ট্রেট কাকে বলে? সাবস্ট্রেট হচ্ছে এনজাইম যার উপরে অ্যাক্টিভেটেড হয় তার নাম সাবস্ট্রেট। আরেকটা হচ্ছে বিক্রিয়ার ধরন অনুসারে, বিক্রিয়ার ধরন অনুসারে, বিক্রিয়ার ধরন অনুসারে। আর তৃতীয়ত কি বলতো, দুইটা মিলাই হইতে পারে, সাবস্ট্রেট বিক্রিয়ার ধরন অনুসারে, সাবস্ট্রেট বিক্রিয়ার ধরন অনুসারে, অনুসারে সাবস্ট্রেট বিক্রিয়ার ধরন অনুসারে। ওকে, আচ্ছা আচ্ছা, আইডিটা একটু সাসপেন্ড করে দিলাম, দিছি, ঠিক আছে, ও আর থাকবে না, হ্যাঁ ওকে ঠিক আছে। নওশিন আঞ্জুম আইডি থেকে ও নাই, ওই আইডিটা নাই। স্যার মনোস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিডের বন্ড তৈরির সময় কি দুই ক্ষেত্রেই ঘনীভবন বিক্রিয়া হয়? আর দুইটাই বিক্রিয়া হলে এদের বন্ড দিয়ে শুধু যৌগ ভিন্ন হওয়ার কারণে? সাজ্জাদ হোসেন, তুমি যদি আমার এই মার্সে হয়ে থাকো, আমরা সেখানে গিয়ে ওই যখন আজকে আমি এনজাইম পড়াচ্ছি তো একটু এক জায়গায় থাকি, আমরা এই মার্সের প্রাইভেট গ্রুপে গিয়ে একটু ভাঙচুর করবো না, ঠিক আছে? ওকে, সামিরা মাকসুদ আইডি থেকে, না শোনা আমি বায়োলজির এই মার্সের এখানে ফার্স্ট পার্ট পড়াবো আর সেকেন্ড পার্ট কোর্সটা আলাদা হবে। মানে ফার্স্ট পার্ট কোর্সটাতে শুধু আমি ফার্স্ট পার্ট পড়াবো, এটা ফার্স্ট পার্ট কোর্স, আর সেকেন্ড পার্ট কোর্সটা হবে আলাদা। তো দুইটা প্যারালাল চলবে। অনেক কলেজ আছে যেই কলেজে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এই দুইটা প্যারালাল চালায়। তো আমি যেটা করব, আমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কোর্সটা প্যারালাল চালাবো। সপ্তাহে 2 দিন বা 3 দিন এই কোর্সে ক্লাস নিব, সপ্তাহে 2 দিন বা 3 দিন এই কোর্সে ক্লাস নিব, এবং ইনশাল্লাহ মানে 12 মাস টার্গেট নিয়ে দুইটাই শেষ করব। যেন স্টুডেন্ট যারা আমার কাছে বায়োলজি পড়বে তারা যেন পূর্ণভাবে বায়োলজিটা পড়ে। কারণ অফলাইনে অনেকেই খরচ মিলাতে পারবে না, অফলাইনে অনেকের ক্ষেত্রেই দূরত্ব একটা ম্যাটার করে, আবার বায়োলজিটা সবাই একভাবে নেয়ও না। তো যারা বায়োলজি এনথুসিয়াস্ট হবে তারা আমার কাছে চাইলে পড়তে পারবে 2 কোর্সে। দ্যাট ইজ ওয়াই আমি এই মার্চে শুধু ফার্স্ট পার্টটা পড়াবো, সেকেন্ড পার্ট তো আরও মজার হবে, হিউম্যান বডি আছে, ওইটা আমরা পড়বো সেকেন্ড পার্ট কোর্সে। তো এখন স্যার সাবস্ট্রেট কাকে বলে? শব্দটা হইল সাবস্ট্রেট কাকে বলে? সহজ বাংলায় এনজাইম যে যৌগের উপরে ক্রিয়াশীল, যে যৌগের উপর, যে যৌগের উপর, যৌগের উপর কাজ করে, যে যৌগের উপর কাজ করে। অর্থাৎ
এনজাইম যেই যৌগের উপরে কাজ করে তার নাম অনুসারে এনজাইমের নাম হয় সাবস্ট্রেট। এবং সাবস্ট্রেটের আচ্ছা বায়োলজি কিভাবে নোট করা উচিত? মালিহা মনোয়ারা, শোনো, ইনি পিয়াস আমি বলতেছি, আর মালিয়া মনোয়ারা তোমরা আসলে সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড পার্টের জন্য, আচ্ছা দাঁড়াও, সেকেন্ড পার্ট কোর্স এখনই তোমাদের প্রয়োজন নাই। তোমরা আগে যারা আমার কাছে পড়বা, বুঝছো, এরা আগে আমার সাথে ইউজ টু হও, যে তোমরা আমার সাথে আগে ফার্স্ট পার্ট কোর্সটাতে ইউজ টু হওয়ার পরে সেকেন্ড পার্ট কোর্সটা আমি আরও 2 মাস বা 3 মাস পরে ওপেন করব, যখন কলেজে সেকেন্ড পার্টটা স্টার্ট হবে। ততদিনে আমি তোমাদেরকে মোটামুটিভাবে 5-6টা অধ্যায় বোটানিতে পড়ায় ফেলার চেষ্টা করব। এরপরে গিয়ে সেকেন্ড পার্ট কোর্সটা রান হবে। এটা অনেকটা নির্ভর করবে তোমরা আমার সাথে কতটুকু ইউজ টু হচ্ছ, কারণ প্রতি বছর নতুন নতুন স্টুডেন্ট ইনরোল হয়, তো সবাই তো আর আমাকে চেনে না, হয়তো আগে নাম শুনছে, তো ইউজ টু হওয়ার জন্যই এই লাইভ। নামকরণ, নামের শেষে একটা হেভি জিনিস আছে, নামের শেষে এজ থাকবে, বুঝছো? নামের শেষে কি থাকবে? এজ থাকবে, উচ্চারণটা হবে এজ। যেমন ধরো একটা সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে বুঝতে পারবা। আরেকজন বললা কিভাবে নোট করা উচিত। আমি তোমাদেরকে এইমার্সের পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপে আমার বিগত বছরে যে সকল স্টুডেন্টরা চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, আবার ভার্সিটিতেও চান্স পাইছে, মেডিকেল ভার্সিটি একসাথে চান্স পাইছে, আবার ভার্সিটি বুয়েট একসাথে চান্স পাইছে, তো এরকম স্টুডেন্ট যারা আগে থেকে ভালো ছিল, ওরা যেরকম নোট করতো এরকম কিছু নোটের কপি তোমাদেরকে দিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কীভাবে হয়। অথবা আমি তোমাদেরকে একটা নোট করে একটা গুগল ড্রাইভ লিঙ্ক করে দিব না, যে আসলে নোট কেমনে করতে হয় বা এই চ্যাপ্টারের নোট কেমনে করতে হয়, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিব। যেমন ধরো লিপিড একটা যৌগ, লিপিড একটা যৌগ, লিপিডকে ভাঙতে পারে বা লিপিডের উপরে কাজ করতে পারে এমন এনজাইমের নাম হচ্ছে লাইপেজ। বুঝছো আমার কথা? লিপিডের উপরে কাজ করে এমন এনজাইমের নাম হচ্ছে লাইপেজ। আচ্ছা, প্রোটিনের উপরে কাজ করে এমন এনজাইমের নাম হচ্ছে প্রোটিয়েজ। সুক্রোজ, বুঝছো? সুক্রোজ এইটার উপরে কাজ করে এমন এনজাইমের নাম হচ্ছে সুক্রেজ। তারপর দেখো আরো মজার ব্যাপার আছে, ইউরিয়া। এই নামগুলো তোমাদের বইয়ে আছে, আমি একটু লিখে দিচ্ছি। এখানে যে এনজাইম কাজ করে তার নাম ইউরিয়েস। কি একটা মজার ব্যাপার। আরো যৌগ আছে, দেখো আর্জিনিন নামে একটা যৌগ আছে, আর্জিনিন, অনেক সোজা পড়া। হ্যাঁ, এইটার মধ্যে যে এনজাইম কাজ করে তার নাম হইল আর্জিনেস। তারপর টাইরোসিন নামে একটা যৌগ আছে, তোমরা আবার টেনশন করে কই থেকে আসলো, আছে টাইরোসিন নামে একটা যৌগ আছে, যার উপরে এনজাইম কাজ করে তার নাম হইল টাইরোসিনেস। এই হচ্ছে নাম। তাহলে লিপিড যে যৌগের উপরে করে তার নাম লাইপেজ, প্রোটিন প্রোটিয়েস, সুক্রোজ সুক্রেজ, ইউরিয়া ইউরিয়েস। মনে থাকবে? তাহলে যৌগের নামের শেষে এজ যুক্ত করতে হয়, তাহলে বোঝা যায় যে ও কার উপরে কাজ করতেছে। বুঝাতে পারছি? তাহলে এরকম অসংখ্য নাম আছে, নামের শেষে কি উচ্চারণ হবে? এজ। তোমরা এই নামটা দেখে বুঝতে পারবা যে নামের শেষে এজ উচ্চারণ হচ্ছে। এটা গেল একটা স্টাইল। সেকেন্ড একটা স্টাইল হইল বিক্রিয়ার নাম অনুসারে। তাহলে এটা তো সাবস্ট্রেটের নাম অনুসারে। তারপর একটু খেয়াল করে দেখো, বিক্রিয়ার নাম অনুসারে আবার খেলা হয় একটা, বিক্রিয়ার নাম অনুসারে। কেমন স্যার? মনে করো জারণ একটা বিক্রিয়া, বুঝছো? হ্যাঁ, একটু ফিল করো আমার কথা। জারণ একটা বিক্রিয়া,
এখন জারণ এই বিক্রিয়াটার ইংলিশ হচ্ছে অক্সিডেশন। তাহলে অক্সিডেশনে যে এনজাইম কাজ করে তার নাম হইল অক্সিডেজ। এই নামটা ভুলো না, অক্সিডেজ। আমি তোমাদের কমেন্টের দিকে মনোযোগী না, আমি আমার পড়ার দিকে মনোযোগী। যদি আমি পাবলিক লাইফ করাচ্ছি, অনেক প্রশ্ন থাকতে পারে, তো তোমাদের যাবতীয় প্রশ্ন আমাদের ফেসবুক পেজে মেসেজ করো, আমাদের স্টাফ উত্তর দিয়ে দিবে। আর আমি এখন পড়াচ্ছি, একটু এটার দিকে ফোকাস থাকতে চাই। আরেকটা হচ্ছে জারণ। তাইলে বিজারণ বলে একটা বিষয় আছে। তো বিজারণ, এটার ইংলিশ হচ্ছে রিডাকশন। বিজারণ ইংলিশ কি? রিডাকশন। তাহলে এইখানে যে এনজাইম কাজ করবে তার নাম রিডাকটেজ। তো নামের শেষে বিক্রিয়ার নাম থেকে এনজাইমের নাম হবে। আরও মজার ব্যাপার হচ্ছে আইসোমার বলে একটা শব্দ আছে, আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন অর্থাৎ যে বিক্রিয়ায় আইসোমার সৃষ্টি হয়, এই বিক্রিয়ায় যে এনজাইমের নাম হবে তার নাম হচ্ছে আইসোমারেস। কি রেস? আইসোমারেস। আবার ফসফোরাইলেশন নামে বিক্রিয়া আছে না? ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। তোমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের নাম শুনছ? সবাত শ্বসনের, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন পরিবহনের কারণে যে শক্তি নির্গত হয়, সেই শক্তির সাহায্যে যখন এটিপি উৎপন্ন হয় তার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এখানে যে এনজাইম কাজ করবে তার নাম হইল ফসফোরাইলেজ। এইবার আমারে তোমরা প্রশ্ন করতে পারো যে তোমাদের কোনো বুঝতে কষ্ট হয়েছে কিনা। ওকে, ওকে, পারফেক্ট, পারফেক্ট। বলো তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা, আমার একটু মন থেকে বলতে পারো, মন থেকে বলতে পারো। হ্যাঁ, বায়োলজি রাফি, মঞ্জুর, আরএম, এখন থেকে তোমরা বায়োলজি নোট করবা, এখন থেকে তোমরা বায়োলজি নোট করবা। প্লিজ ডু, প্লিজ ডু। অর্থিয়া আছে। একজন জিজ্ঞেস করছে, স্যার এখন থেকে কি রিলেশন করা ঠিক হবে কিনা? কি বলো, এখন থেকে কেন? তোমার আরো 5 বছর আগের থেকে রিলেশন করা উচিত ছিল। আরে বোকা, মানে রিলেশন করা উচিত তোমার অবশ্যই, তা নাহলে তুমি কেমনে বুঝবে যে রিলেশন করা উচিত না? এটা বোঝো, জীবন তো সবার জন্য একরকম না, সবার জন্য জীবন একরকম না। পৃথিবী এখন আগের মতো নাই, পৃথিবী এখন বাচ্চার মতো হয়ে গেছে। যাকে বলি যে এটা করো না, সে ওইটাই বেশি করে করে। করো, করতে থাকো, করতে থাকো। জীবনে যে সবাই সাকসেসফুল হবে, জীবনে যে সবাইকে ভালো থাকতে হবে, এমন কোনো গ্যারান্টি আছে? না, নাই তো। করো নিজের জীবন, একেবারে নিজের জীবন নিয়ে অধস্থলে যাবা, কোনো সমস্যা নেই। কে বলছে তোমাকে উন্নতি করতে? রিলেশন করো, একাধিক রিলেশন শুরু করে দাও। একেবারে জীবন নিয়ে, রিলেশন নিয়ে একদম ডাইরেক্ট সাপের গর্তে, বুঝছো না? ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আব্দুল্লাহ রিয়ান আইডি থেকে, আচ্ছা এই এত কিছু মনে রাখবো কেমনে? মানে মাত্র তো শুরু, উমা, মাত্র কিছু পড়াই নাই, ইনফরমেশনের তো শেষ নেই বায়োলজিতে। রে বোকা, দেখো এক একজন আমার কাছে বুদ্ধি চেতেছে, আমি কি বলবো বলো, কি বলবো? রিলেশন করবে, এটা কি মানে? এটা তো হরমোনাল অ্যাক্টিভিটি, থামাবে কি করে? আবার নিজেদের নাম হচ্ছে উত্তেজিত। বুঝো অবস্থাটা? মনে হচ্ছে আমি না করলে মনে হয় করবে না, আর আমি করলে করবে, বিষয়টা যেমন এমন। আচ্ছা, নোট করা অবশ্যই দরকার আছে, নোট করা অবশ্যই দরকার আছে। এটা হলো বিক্রিয়ার নাম অনুসারে। আরেকটা হইল দুইটা মিলে বিক্রিয়া, বিক্রিয়া এবং সাবস্ট্রেটের নাম অনুসারে, বিক্রিয়া এবং সাবস্ট্রেটের নাম অনুসারে, বিক্রিয়া প্লাস সাবস্ট্রেট, সাবস্ট্রেট
সাবস্ট্রেট, সাবস্ট্রেটের নামানুসারে, নামানুসারে, সাবস্ট্রেটের নামানুসারে। ওকে, ডান ডান, ফাইন। এটার কাহিনীটা কি স্যার? এটা একটু বড় বড়, এটা একটু লিখতে চাচ্ছি না আমি, সরি। এই নামটা দেখো, এটা তোমরা এখন ফিল করবা না, এই নাম এটা তোমরা ফিল করবা যখন আমি তোমাদেরকে বোটানি চ্যাপ্টার 9 পড়াবো। সেইখানে গিয়ে দেখবা ওরে নাম বিক্রিয়ার মাথা নষ্ট। দেখো দেখো, হেক্সোকাইনেস মানে কেমন একটা শব্দ, হেক্সোকাইনেস। এটা কি জানো? হেক্সো, এটা কেমন করে বুঝাই তোমাদের? হেক্সোকাইনেস বুঝাইতে গেলে আবার একটু সময় লাগবে। শব্দটা হচ্ছে হেক্সোকাইনেস। এই শব্দটা হচ্ছে হেক্সোজ বলতে বোঝায় 6 কার্বন শর্করা, হেক্সোজ। এবং এইটাকে ভাঙার জন্য যে কাইনেস, ভাঙন, তার মানে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট যৌগের ভাঙন। তাহলে 6 কার্বন বিশিষ্ট যৌগের ভাঙনে যে এনজাইম কাজ করে তার নাম হলো হেক্সোকাইনেস। আজব একটা ব্যাপার। আরও আছে ফসফোফ্রুক্টোকাইনেস। এনজাইমের নামগুলো একটু বড় বড়। এখন এই নাম লিখলে তো তোমাদের আবার একটু ভয় লাগবে। কি বলেন স্যার, এত কঠিন কঠিন নাম পড়া লাগবে? আবার এত কঠিন নাম বললে বলবা স্যার খালি কঠিন কঠিন পড়া পড়ায়। কিন্তু বিশ্বাস করো, তোমরা ইন্টারমিডিয়েটের বায়োলজি পড়তে আসছো, যেই পড়ার উপরে বেস করে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা। তো তোমরা যদি একটু বেশি না পড়ো তাহলে হবে বলো? তাহলে এইটার নাম হইল ফসফো, ঠিক আছে, গ্লুকো আইসোমারেজ। এটা হইল একটা এনজাইমের নাম। তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের সাথে মজা করতেছি না, এটা একটা এনজাইমের নাম। আরো বড় নাম আছে, লিখবো? এ দেখো, আরেকটা নাম লিখি, দেখো। একটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। তোমরা মন খারাপ করে না? একটা এনজাইমের নাম এত বড়, কিচ্ছু করার নাই। ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। এখন এই যে বিক্রিয়া নাম আসছে না, বিক্রিয়া নামের মধ্যে একটা নাম আছে ডিকার্বক্সিলেজ। যেই বিক্রিয়ায় কার্বন উড়ে যায় তার নাম ডিকার্বক্সিলেজ। তাহলে দেখো, এখানে আমরা মাত্র কয়টা নাম লিখছি? এগুলো হচ্ছে একটা এনজাইমের নামকরণ। তাহলে এখানে যদি আমি হালকা করে এই শ্রেণীবিন্যাসটা মুছা দিই, হ্যাঁ, শ্রেণীবিন্যাসটা মুছা আমি জাস্ট এখানে একটু লেখা দিই যে এটা হচ্ছে নামকরণ। তাহলে এনজাইমের এটা হইল নামকরণ, বুঝছো? এনজাইমের নামকরণ। এবার শুনি তোমাদের কার মনে প্রশ্ন আছে। এটা মাত্র শুরু, হ্যাঁ, এটা শুরু। তোমরা এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে স্যার এত অদ্ভুত অদ্ভুত জিনিস লিখতেছেন, বা এটা কেমন জিনিস, ভালো লাগবে কি লাগবে না। আসলে ট্রুলি স্পিকিং এগুলাই হচ্ছে সামনে তোমাদের আসতেছে। আর প্রাচুর্য অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পার্টে আছে, সেকেন্ড পার্টে। আচ্ছা, কাউসার আহমেদ আপন আইডি থেকে তুমি আমাদের একটু ওয়েবসাইটটা ঘুরে দেখো ক্লাস 9-এ। আর এই মাসে 27-এর আলাদা গ্রুপ ক্রিয়েট হয়েছে, নাদিয়া তাবাসসুম দিঘি, হ্যাঁ, আলাদা গ্রুপ হয়েছে। শাফিন, খবর ভালো, ফাইন, ফুললি ক্লিয়ার, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ফাইন। এই যে একজন সায়েম খান আইডি থেকে, তুমি আসলে তোমার মনের কথা লিখছো না ফান করতে লিখছো আমি জানি না, তবে
এই যে একটা শব্দ এখনকার সময়, এই যে একটা শব্দ বলছে যে আমি আগে ভাবতাম একটা ভালো কলেজে চান্স হলে মনে হয় একটা রিলেশন হবে, কিন্তু স্যার নটরডেমে চান্স হওয়ার পর একটা রিলেশন হইল না। আহারে, এখন মনকে সান্ত্বনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে রিলেশন হবে। তোমার জন্য আসলে আমার খারাপ লাগতেছে। আমি তোমার জন্য একটা সরি, আমার ভয়েসটা আজকাল একটু ডিস্টার্ব দিচ্ছে। তোমার জন্য আমি একটা দুরূদ শরীফ আয়োজন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেখানে আমরা তোমার জন্য প্রচণ্ড ভোরে মানে মন থেকে দোয়া করব যেন আল্লাহ তোমার মনের নেক বাসনা পূরণ করে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপর এই যে এনজাইমের শ্রেণীবিভাগ না, এইখান থেকে একটা পড়া শুরু। কেমন? ধরো সরল এনজাইম কাকে বলে? সরল, নামটাই সরল। তাহলে যে এনজাইমে শুধু প্রোটিন আছে, প্রোটিন, তার নাম সরল এনজাইম। সব এনজাইমে কিন্তু খালি প্রোটিন থাকে না, প্রোটিনের সাথে আবার অপ্রোটিন জিনিস থাকে। তাহলে এখানে তোমরা একটা লাইন শুধু মনে রাখবা, সরল এনজাইম হচ্ছে শুধুই প্রোটিন দিয়ে, শুধুই প্রোটিন দিয়ে তৈরি, শুধুই প্রোটিন দিয়ে তৈরি এনজাইম। এইটার নাম হচ্ছে সরল এনজাইম। আর ওই যে শুরুতে প্রস্থেটিক গ্রুপ দেখাইছি, এইটা হচ্ছে এখানে তোমাদেরকে একটু দেখাবো। এই জায়গাটায় দেখো, এই যে প্রস্থেটিক গ্রুপ কোএনজাইম, এখানে কয়েকটা লাইন আছে। এই লাইনটার একটু ফিল করো, এই লাইনটার একটু ফিল করো, দেখো। তাহলে সরল এনজাইম কাকে বলে? সরল এনজাইম যে এনজাইমই প্রোটিন, শুধু প্রোটিন, শুধু প্রোটিন। এখানে একটা শব্দ আছে, শুধু প্রোটিন, ভালো কথা। কিন্তু যদি প্রোটিন না থাকে, অন্য কিছু থাকে, তখন কি হবে? যদি প্রোটিন না থাকে অন্য কিছু থাকে, তাহলে এই যে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তখন এই অপ্রোটিন অংশ, এই যে দেখো, অপ্রোটিন অংশের নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। খালি এটা মনে রেখো, এটা একটু মনে রেখো। অপ্রোটিন অংশের নাম প্রস্থেটিক গ্রুপ। আর প্রোটিন যে অংশটা, প্রোটিন, এই যে প্রোটিন অংশ, এটার নাম হইল অ্যাপোএনজাইম। অ্যাপোএনজাইম, এই শব্দটা একটু মনে রাখা লাগবে। ডোন্ট মাইন্ড, তোমরা প্লিজ মাথায় কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, সামনে এগুলো আছে। তার মানে এখানে যখন তোমরা সরল এনজাইম পড়বা, এই যে সংযুক্ত এনজাইম না, এই সংযুক্ত শব্দটার ভালো ইংলিশ হচ্ছে কনজয়েন্ট, অথবা আরেকটা ভালো ইংলিশ হচ্ছে কনজুগেটেড এনজাইম। তো কনজুগেটেড এনজাইম কি? কনজুগেটেড এনজাইম হচ্ছে যেই এনজাইমগুলোতে প্রোটিন আছে আর নন প্রোটিন আছে, প্রোটিনও আছে নন প্রোটিনও আছে। তো প্রোটিন যখন থাকবে তখন এইটার নাম হইল অ্যাপোএনজাইম। শব্দটা একটু প্লিজ মনে রাখো, অ্যাপোএনজাইম, অ্যাপোএনজাইম। আর যেটা নন প্রোটিন পার্ট, এইটার নাম হইল প্রস্থেটিক, প্রস্থেটিক গ্রুপ। আরও মজার ব্যাপার আছে, এই নন প্রোটিন পার্ট, যেটা প্রোটিন না, এই পার্ট যদি মেটালের হয়, মেটাল বা ধাতু, কার হয়? ধাতু। যদি এই নন প্রোটিন পার্ট ধাতু বা মেটাল হয়, তাইলে এইটার নাম কোফ্যাক্টর। এই টার্মগুলো মনে রাখা লাগবে, এবং এইখানে আইসা একটু মুখস্থবিদ্যা লাগবেই। আমি আবারও বলতেছি, একটু মুখস্থবিদ্যা লাগবেই। সোজা পড়া কিন্তু কঠিন না। পড়াটার আমি আস্তে আস্তে পড়াচ্ছি বলে সময় বেশি লাগতেছে। সত্যিকারভাবে মনোযোগ দিয়ে পড়লে পড়া কঠিন না, পড়া কঠিন না। তাহলে প্রোটিন পার্টটার নাম কি? অ্যাপোএনজাইম। নন প্রোটিনের নাম কি? প্রস্থেটিক গ্রুপ। সেখানে যদি মেটাল থাকে, তার নাম কি কি হইতে পারে? কোফ্যাক্টর। তো এইখানে কি কঠিন পড়া আছে? কি কঠিন পড়া আছে? কঠিন পড়া নাই। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা খেলা দেখাবো। খেলাটা হইলো, এখানে অনেক কথা আছে, এগুলো আমি পরে বলবো আস্তে আস্তে। আমি একটু তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটা হইলো, এই জিনিসগুলার নাম, এই জিনিসগুলার সংজ্ঞা
তোমাদেরকে একটু প্রপারলি শিখতে হবে। তাহলে প্রস্থেটিক গ্রুপ একটা শব্দ, কোফ্যাক্টর একটা শব্দ, কোএনজাইম একটা শব্দ। এই কোএনজাইমটা এখন আমি পড়াবো। প্রস্থেটিক গ্রুপের সংজ্ঞা হচ্ছে সংযুক্ত প্রোটিনের নন প্রোটিন পার্টকে, সংযুক্ত এনজাইমের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। প্রস্থেটিক গ্রুপ যদি কোনো মেটাল বা ধাতুর হয়ে থাকে তখন তাকে কোফ্যাক্টর বলে। এইটুকু মনে রাখা লাগবে, এইটুকু মনে রাখা লাগবে। তাইলে এখানে আমরা কি লিখব? আমরা লিখব সংযুক্ত এনজাইমের, সংযুক্ত এনজাইমের অপ্রোটিন সংযুক্ত প্রোটিনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। সংযুক্ত প্রোটিনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলে। এটা সিকিউর ক মানে সৃজনশীলের কতে আসবে। আর এই প্রস্থেটিক গ্রুপ এইটা যদি কোনো মেটালের হয়, এটা যদি কোনো মেটাল বা ধাতুর হয়, ধাতুর, তখন এটার নাম কোফ্যাক্টর। এটাকে তোমরা মুখস্থ লিখবা, এটার নাম হচ্ছে কোফ্যাক্টর। শব্দটার নাম হইল কোফ্যাক্টর। কঠিন না তো পড়া। আর কোএনজাইম এটা আরো মজার জিনিস। এই কোএনজাইম মনে রাখা লাগবে। এখন এই যে কোএনজাইমের কিছু নমুনা তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু এই যে দেখো, অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পার্টের একটা সমুদ্র পড়া অর্গানিক। যদি ওইটা মেটাল না হয়ে অর্গানিক হয় তাহলে এইসব হবে। এই যে দেখো নামগুলো একটু দেখো। FAD ছোটবেলায় পড়ে আসছো, দেখো FADH2, FMN, NADH+H+। তারপর এই যে দেখো কোএনজাইমের কি আছে, ভিটামিন বি, পাইরোফসফেট, এডিনাইলিক অ্যাসিড, এই সব নিয়ে কোএনজাইম এ গঠিত হয়। কোএনজাইম এ আছে, তো এখানে এটিপির নামও আছে। এই সব হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল, প্রোটিন প্লাস অর্গানিক। কি নাম আছে? নাম আছে, ফিল করো, এই যে কোএনজাইম, হ্যাঁ কোএনজাইম। এই কোএনজাইমের পাশে মাথায় রাখবা এই যে প্রস্থেটিক গ্রুপ, এই প্রস্থেটিক গ্রুপটা হবে জৈব যৌগ, এবং এই জৈব যৌগকে বলা হয় কোএনজাইম। কি কোএনজাইম তুমি পড়ে বড় হইছো, এটার নাম হচ্ছে কোএনজাইম। তুমি কি পড়ে বড় হইছো, এবার দেখো কোএনজাইমের নাম, ফিল করে আমার কথা। কোএনজাইমের নাম 1 নাম্বার FMN, এটা হচ্ছে ফ্ল্যাভিন মনো নিউক্লিওটাইড। এগুলার আবার যৌগের রাসায়নিক সংকেত আছে, এখন না, পরে। FMN, জীবনে অবশ্যই এডিপির নাম শুনছো। তো এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো ডি স্ট্যান্ডস ফর ডাইফসফেট, তাহলে টি কি হবে? ট্রাইফসফেট। তোমরা NAD এর নাম শুনছো। NAD স্ট্যান্ডস ফর নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। এবার মজার ব্যাপার আছে, যখন এদের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, যখন H+ যুক্ত হবে, তখন আমরা এটাকে বলি বিজারিত। তো বিজারিত ইংলিশ হচ্ছে রিডিউসড। বিজারিত ইংলিশটা হচ্ছে রিডিউসড। তো যখন আমরা
ওই এনএডি এর সাথে এইচ প্লাস দিই, তখন আমরা এটাকে রিডিউসড এনএডি বলি। এফএডি এর সাথে যখন H2 দেই, তখন আমরা এটাকে রিডিউসড এফএডি বলি। তাহলে তোমরা আজকে থেকে এই জায়গাটা একটু মাথায় রাখো, যখন এনএডি এইচ প্লাস বলবা, এটার মানে হইল এইটা হইল রিডিউসড এনএডি। ওকে ওকে, প্রত্যেকটার আলাদা আলাদা অনেক ফাংশন আছে, আলাদা আলাদা অনেক ফাংশন আছে, অনেক ফাংশন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের। যেমন তুমি উদ্ভিদ শারীরতত্ত্বে পড়বা যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এটিপি আর এনএডিপিএইচ উৎপন্ন হয়, ওইগুলা আবার অন্ধকার পর্যায়ে মানে কেলভিন সাইকেলে গ্লুকোজ উৎপাদনের কাজে ব্যবহার হয়, তখন গিয়ে এইসব কাজে লাগবে। আবার দেখো এখানে হইল এফএডি এইচ প্লাস, তাইলে তোমরা এটাকে বলবা রিডিউসড এফএডি বা বিজারিত এফএডি। তো এরা অনেক কাজ করে, সামনে আমরা একটা একটা করে দেখব যখন আমরা ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন বলবো উদ্ভিদ শারীরতত্ত্বে। এবার আরও সত্য কথা হইল, ইন্টারমিডিয়েটের সিলেবাস এত বড়, সত্যিকার অর্থে 24টা অধ্যায়, হ্যাঁ 24টা অধ্যায়। সত্যিকারভাবে আমি যদি এটাকে প্রপার ডিস্ট্রিবিউশন করি, এই 24টা অধ্যায়ের প্রত্যেকটা টপিকে এত খুঁটিনাটি আছে, যদি আমি আমার জ্ঞান সীমানায় যতটুক আছে যদি ব্যাখ্যা করা শুরু করি, তাহলে সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস দেওয়ার পর ফার্স্ট পার্ট শেষ করতে একদম টানা 14 মাস লাগবে। 14 মাস কেন? 14 মাস কেন লাগবে? কারণ হইল এই বোটানির 1 মাসে যদি 2 ঘন্টা করে কথা বলি, প্রতি 3টা ক্লাসে, সপ্তাহে 3 মানে 6 ঘন্টা, মাসে 24 ঘন্টা, তাই তো করে কথা বললে মানে একদিন টানা কথা বললে একটা চ্যাপ্টার শেষ হবে। বা বোটানি 5 আর 6 ছোট, কিন্তু বোটানিতে চ্যাপ্টারের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি যদি ডিটেইল পড়ানো স্টার্ট করি, তাহলে এই যে সবচেয়ে দামি চ্যাপ্টারগুলোর মধ্যে এই হইল একটা, এই হইল একটা, এই হইল একটা, এইটা হইল আরেকটা, এইটা হইল আরেকটা, ফাটাফাটি চ্যাপ্টার। বা আমি যদি ওরেও ধরি, আমি যে গোল্লাগুলা দিছি, এই গোল্লাগুলা এমন চ্যাপ্টার যে এদের উপরে কমসে কম 1.5 মাস ক্লাস নেওয়া যাবে, তারপরেও শেষ হবে না। তো আমি যদি ইন্ডিভিজুয়াল প্রতিটার ভিতরে ডিপ ডিগিং করি, তাহলে 14 মাস লাগবে একটা কোর্স শেষ হইতে, বা একটা চ্যাপ্টার বা একটা বই শেষ হইতে। এইখানেই ফেলাসিটা, সমস্যাটা এখানে, যে 24টা অধ্যায়ের একটা বা বড়জোর 2টা অথবা 3টা অধ্যায় অনেক গভীরে পড়তে যাইয়া যখন সময় শেষ হয়ে যায়, তখন কলেজে হঠাৎ করে একটা মিড টার্ম বা মানে মিড টার্মই বলি বা একটা সিটি বলি একটা দিয়ে দিবে। এই তখন প্রথম 3টা চ্যাপ্টারে অনেক সময় দিয়া পরে দৌড় দিতে হয়, দৌড়াইতে হয়। আমার বিগত বছরগুলোতে এরকম হয়েছে। তো আমাদের ইন্টারমিডিয়েটে আমরা কিছু জিনিস ছেড়ে দিব, ছেড়ে পড়ব, যেটার একেবারেই দরকার নাই, মানে যেটা সিলেবাসের মধ্যে বা বইয়ের মধ্যে নাই, ওইখানে অনেক বেশি পরিমাণে ডিপ ডিগিং আমরা করব না। তা না হইলে সত্যিকারভাবে প্রথম 3টা চ্যাপ্টার দেখবা যে একেবারে ডিটেইল পড়াইতে 3 মাস 4 মাস চলে যায়। কিন্তু যখন আরও চ্যাপ্টার বাদ থাকে 9টা আর সময় থাকে 6 মাস, এই তখন আসল দৌড়ানিটা শুরু হয়। তখন টিচারও পারে না, স্টুডেন্টও পারে না। বুঝাতে পারছি? তো আমাদেরকে
একটু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করতে হবে। ঠিক আছে, আজকের পড়াটা শেষ করবো একটা ইন্টারেস্টিং টপিক দিয়ে, সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশল। তার মানে কিন্তু এনজাইম শেষ হয় নাই, এনজাইমের কিন্তু আরও পড়া বাকি আছে। এনজাইমের কাজ, এনজাইমের গুরুত্ব, চোখের ছানি পড়ার মধ্যে একটা এনজাইম আছে ট্রিপসিন এনজাইম, তো ওইখানে আমি বই দাগায় দিব। তো এই মার্সের প্রাইভেট গ্রুপে এই যে দেখো চ্যাপ্টারের কিন্তু আরও বাকি আছে, বাকি আছে না, এই যে এই পড়াগুলো বাকি আছে। তো এই পড়াগুলো তো আমি আজকে যাইতে পারছি না। বলে কেন স্যার? সত্যিকারভাবে কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে যে নিজে, ধরো আমি একটু বলে দিচ্ছি, এই যে এনজাইমের শ্রেণীবিভাগ আছে না, একটা সত্যিকারভাবে এসএসসি পাস করা স্টুডেন্ট যদি বলে যে স্যার আমি এখান থেকে নিজে পড়বো নিজে, তাহলে টিচারের পড়ানো লাগে না, সে নিজে পড়েই বুঝতে পারে। এটা হলো এত সহজ। এই যে এই জিনিসটা দেখো না, হ্যাঁ, ক্রিয়া কৌশল দেখো, এটার নাম হইল লক অ্যান্ড কি থিওরি। লক, লক অ্যান্ড কি থিওরি, তালাচাবি, এটাকে বলা হয় তালাচাবি। কেন তালাচাবি? তোমরা একটু ফিল করো, একটা লক, এটাকে খোলার জন্য যখন আমরা একটা কি ব্যবহার করি, এটা ফিক্সড থাকে না? ফিক্সড থাকে। তার মানে এই সম্পর্কটা হইল ফিক্সড। এই পড়াটা আসলে কিছুই না, এটা এক লাইনের পড়া। এনজাইম আগে যা ছিল পরে তাই আছে, আগে যা ছিল পরে তাই আছে। খালি খেলাটা কি হয়েছে, এনজাইমের একটা নির্দিষ্ট জায়গা থাকে, একটা নির্দিষ্ট জায়গা থাকে, নির্দিষ্ট জায়গা যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়। এই নির্দিষ্ট জায়গার নাম হইল অ্যাক্টিভ সাইট। এই সাইট কিন্তু সেই সাইট না, এই সাইট শব্দের অর্থ হচ্ছে জায়গা। তো মনে করো এটা একটা এনজাইম, এনজাইমের এটা একটা অ্যাক্টিভ সাইট, এটা একটা অ্যাক্টিভ সাইট, দুইটা যৌগ এসে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে এনজাইম আর সাবস্ট্রেট মিলে একটা যৌগ হয়েছে, এটার নাম হলো এনজাইম সাবস্ট্রেট যৌগ। তারপরে এনজাইম আগে যেমন ছিল পরেও তেমন আছে, যে নতুন দুইটা যৌগ হয়েছে এটা আলাদা, এটা হইল নতুন পদার্থ। তার মানে এই একটা নর্মাল কনসেপ্ট ব্যাখ্যা হয়েছে যে লক আর কি, যেমন একটা কি দিয়ে একটা লক খোলা যায়, ওই লকটার জন্য কি বা ওই তালাটার জন্য চাবিটা যেমন ফিক্সড থাকে, এই সাবস্ট্রেটের জন্য এই এনজাইমটা ফিক্সড। এটাই হলো পার্থক্য, এটাই পড়া। অ্যান্ড দিস ইজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে মোটেও কঠিন কিছু নাই। এনজাইম সাবস্ট্রেট একটা যৌগ সৃষ্টি হয়, এবং এটা ভাইঙা যে এনজাইম আগে ছিল, যে এনজাইম আগে ছিল, যে এনজাইম এ আর বি কে যুক্ত করছে, তখন যুক্ত কইরা এনজাইম এ আর এনজাইম বি যুক্ত হইল, এটাকে এনজাইম সাবস্ট্রেট যৌগ বলে। তখন ওই এনজাইম আগে যা ছিল, তখন সেখান থেকে এনজাইম এই সি আর ডি হয়েছে, অর্থাৎ নতুন যৌগ হয়েছে। দ্যাটস অল, দ্যাটস অল। অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হয়, যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ হয়, তারপর ভেঙে বি সি আর ডি নতুন যৌগ উৎপন্ন হবে। ইজি, বলো। এতটুক যে আমি বলছি তাতে কার প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, কোন জায়গায় প্রবলেম হয়েছে, এতটুক বোঝা গেছে? তাহলে এই মার্চে আমি যখন প্রাইভেট গ্রুপে ক্লাস নিব, এই অধ্যায়ের উপরে আরও 4টা ক্লাস লাগবে। 4টা গেছে, আরও 4টা লাগবে, বুঝতে পারছি? তখন এই অধ্যায়ের সিকিউ, এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন সব সলভ করা যাবে। এটা হলো অ্যাজ বিফোর, অ্যাজ বিফোর বা আগের মতোই সেম। জাস্ট লাইনটা এটা লিখে রাখো, আগের মতোই থাকবে। সো এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। আমি একেবারেই দীর্ঘ করতে চাই নাই, সহজ একটা কথা বলছি। ইনহিবিটর মানে হইল, ইনহিবিটর নিয়ে যে বললা, ইনহিবিট মানে বাধা দেওয়া,
ইনহিবিট শব্দ হচ্ছে বাধা প্রদান। তো ইনহিবিটর এই শব্দের মানে হচ্ছে যে বাধা প্রদান করে, বাধা প্রদানকারী। আচ্ছা, আরেকটা কথা, আমার এই মার্সে আমি একটু দেখাই। এই মার্সে এখন পর্যন্ত আমরা খুব একটা মানে আমি মাত্র শুরু করিনি, একটু বলি। আমাদের যে গ্রুপস আছে, আমাদের এই মার্সের বায়োলজি ফার্স্ট পার্টে এখন পর্যন্ত আমাদের গ্রুপে প্রায় মানে আমার বায়োলজিতে 643 জন যুক্ত হয়েছে। এই সংখ্যাটা নিতান্তই খুবই কম। আর আমাদের ক্লাসগুলো হচ্ছে মানে এই মার্সের ক্লাস হবে রবিবার আর মঙ্গলবার রাত 9:30 থেকে 11টা এই টাইমে। সো এই হচ্ছে আমাদের বায়োলজির ক্লাস রুটিন। আর আমাদের ক্লাসগুলোতে ফিচার্ড অপশনে গেলে মোটামুটি সব সাজানো থাকে। এই যে আমি যে লাস্ট ফাউন্ডেশন ক্লাস নিছি, সেই ফাউন্ডেশন ক্লাস এখানে আছে। সো মোটামুটিভাবে তৎকালীন সময়ে 529 হয়তো পোস্ট রিচ হয়েছে। আমাদের রুটিনগুলো সাজানো থাকে, আমাদের হচ্ছে কন্টেন্টগুলো দেওয়া থাকে ফাউন্ডেশন ক্লাসের, অণুজীবের ভাইরাস ব্যাকটেরিয়া আমি যে পড়াইছি সেগুলো। সো প্রত্যেকটা ক্লাস আমরা যে করাই সেগুলোতে আমি যা পড়াই সেগুলো সব মানে সেভ করা থাকে। তো আমরা মোটামুটি একটু গোছানো একটা সিস্টেমে চলে আসছি। এখানে আমাদের লাইভ ক্লাসগুলো ফেসবুকে কিন্তু লাইভ ক্লাস 30 দিনের বেশি থাকে না। তো আমরা ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপে আমরা ক্লাসগুলো নিব, ফেসবুক গ্রুপেও থাকবে ক্লাস। তো ফেসবুকে লাইভ ক্লাসগুলো 30 দিনের বেশি থাকে না। এটা ফেসবুকের নতুন সিস্টেম, কারণ ওরা এত ডেটা সেভ রাখতে পারছে না বা মেনটেন করতে পারছে না। তো ইউজুয়ালি আমার ক্লাসের সব কমিউনিকেশন এবং আমি একটা ছোট্ট একটা মানে লাইন বলেছিলাম এর জন্য, এই মার্জের জন্য যারা যুক্ত হচ্ছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমার কাছে বায়োলজি পড়তে চায়, রিপন স্যার এবং আবিরের কাছে ম্যাথ পড়তে চায়, রাহুল সাহা এবং মুজাহিদের কাছে কেমিস্ট্রি পড়তে চায়, উচ্ছ্বাস এবং আফরি এই দুজনের কাছে ফিজিক্স পড়তে চায়, তারা তোমরা আমাদেরকে তোমরা আসলে ভরসা করবে আল্লাহকে। আমরা হইলাম মিডিয়াম বা মাধ্যম, আমরা চেষ্টা করি। তোমরা যারা আমাদেরকে চেনো জানো, সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যুক্ত হও। এখন পর্যন্ত আমার টার্গেট হচ্ছে, আমরা যেহেতু পড়াই, আমাদের টার্গেট হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াবো, অ্যান্ড ইটস সিম্পল। তো তোমাদের ইচ্ছা শক্তি এবং উইল পাওয়ার যাদের থাকবে, যারা আমাদেরকে চেনো জানো, ওয়েলকাম। আজকে আমি এখানে শেষ করতে চাই, এবং ভবিষ্যতে তোমাদেরকে আমি যখন পড়াবো আমি চেষ্টা করব আমার এন্ড থেকে প্রতিনিয়ত নতুন করে তোমাদেরকে সাজিয়ে দেওয়ার। আমার এখন মূল টার্গেট হচ্ছে এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বইটা মার্কেটে আনা। এরপর আমি এইচএসসির বায়োলজি বইয়ের 16টা অধ্যায় লিখতে পারছি, আরও 8টা অধ্যায় বাকি আছে। শেষ করার পর আমার ইন্টারের বায়োলজি বইটাও আসবে। হোপফুলি আই উইল বি সো মাচ হ্যাপি ফ্রম দ্যাট পয়েন্ট। এখনও পর্যন্ত আমি হ্যাপি হইতে পারিনি, স্টিল আমার অনেক লেখাপড়ার বাকি আছে। প্রতিনিয়ত আমি শিখতেছি এবং সামনে স্টুডেন্টদেরকে আরও ভালোভাবে আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়েব অ্যাপে ক্লাস কালকে থেকে হবে ইনশাল্লাহ। অলরেডি জয়েন্ট তাসফিয়া তাবাসসুম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি পাবলিক লাইভ থেকে বিদায় নিচ্ছি, আর এরকম পাবলিক লাইভ হবে না। এরপরে সকল ক্লাস প্রাইভেট গ্রুপে ওয়েব অ্যাপে হবে। আমাদের এখন ডাউট সলভিং সেকশনে ডাউট সলভার আছে অলমোস্ট 6 জন। আর হইল এক্সাম সিস্টেমটা নতুনভাবে আমরা বানাইছি। এই সব কিছু মিলে ইনশাল্লাহ এই মার্চের আমরা ওয়েব অ্যাপ থেকে স্টার্ট করে বাকি ফিচারগুলোকে সামনে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। উই লাভ ইউ। স্টুডেন্ট এবং টিচার এটা একটা মহৎ একটা সম্পর্ক। টিকে থাকুক, বেঁচে থাকুক শ্রদ্ধায়, ভালোবাসায়। আল্লাহ হাফেজ, দেখা হবে এই মার্চে। বাই।